যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় নামটা শোনা মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা মিষ্টি গোলগাল হাস্যোজ্জ্বল মানুষের ছবি। গোপাল ভাঁড়ের নাম শোনেনি এমন বাঙালি সত্যিই বিরল। আমাদের প্রত্যেকেরই শৈশবের স্মৃতির সাথে অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে এই মানুষটি। গোপালের ক্ষুরধার বুদ্ধি, রঙিন মেজাজ, অসামান্য রসবোধ এবং তার মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে অনবরত খুনসুটি বাচ্চা থেকে বুড়ো সকলেরই মন কেড়ে নিয়েছে। এখন এই মানুষটাকেও যে একদিন রাতের অন্ধকারে এভাবে হারিয়ে যেতে হবে, সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু কেনই বা তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল? কি বা হয়েছিল তার শেষ পরিণতি? তো নমস্কার, আমি পল্লবী। ও আমি প্রসূন। কৃষ্ণনগরের মাটির পুতুল পৃথিবী বিখ্যাত হলেও বাঙালির কাছে কৃষ্ণনগরের সব থেকে প্রিয় জিনিসটি হলো গোপাল ভাঁড়। আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। জন্ম নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে। বলা হয় গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মা মারা যায়। এক ভদ্র মহিলা তাকে লালন পালন করে বড় করে তোলেন। পরবর্তীকালে তার বুদ্ধি ও সৎ সাহসের ওপর ভিত্তি করে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার রাজসভায় নিযুক্ত করেছিলেন। এমনকি পরে গিয়ে রাজামশাই গোপালকে তার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। রাজসভা থেকে শুরু করে জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন এই গোপাল ভাঁড়। শুধুমাত্র একটি জিনিস তার রক্তে ছিল না, আর সেটা হলো বিশ্বাসঘাতকতা। আর ঠিক এই কারণেই বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। সালটা 1757। ইংরেজরা ভারতে তখন ছলে বলে কৌশলে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। তরুণ সিরাজউদ্দৌলা ছিলেন সেই সময়কার বাংলার নবাব। এদিকে নবাবকে সিংহাসনচ্যুত করার লক্ষ্যে ইংরেজদের পাশাপাশি আরও একটা চক্র কাজ করছিল, যাদের মধ্যেকার প্রধান মুখগুলো ছিল মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ ও উমিচাঁদ। এরা প্রত্যেকেই তাদের স্বার্থ পূরণের উদ্দেশ্যে ইংরেজদের সাথে চুক্তিও পর্যন্ত করে নেন। ঠিক ওই সময় নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে আরও একটা মানুষ যোগ দেওয়ার পরিকল্পনা করলেন, আর তিনি ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সকলে সমর্থন করলেও কেবল একজন ব্যক্তি না করেছিলেন, আর তিনি ছিলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বুঝিয়েছিলেন, ইংরেজরা কিন্তু গায়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। এমনকি তাদের স্বার্থ একবার ফুরিয়ে গেলে তারা আপনাকে শুলে চড়াতেও পিছুপা হবে না। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল রাজামশাইকে বারবার অনুরোধ করলেন, কিন্তু রাজা তার কথায় কর্ণপাতও করলেন না। উল্টে তার সভাসদদের নিয়ে গোপালের হাসি ঠাট্টা ওড়াতে লাগলেন। রাজা কৃষ্ণচন্দ্র একবার তো মজার ছলে গোপালকে শর্তই দিয়ে বসলেন যে গোপাল যদি নবাবকে মুখ ভেঙচিয়ে দিয়ে আসতে পারে তবে তিনি নবাবের বিরুদ্ধে আর যাবেন না। রাজামশাই ভেবেছিলেন গোপাল হয়তো এই আস্পর্ধাটা অন্তত দেখাবে না, কিন্তু বলেছিলাম না, বেইমানিটা হয়তো তার রক্তে নেই। গোপাল রাজামশাইকে মানানোর জন্য তাই করলেন। হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। ভাগীরথীর তীরে গড়ে ওঠা নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদ। স্বাভাবিকভাবেই প্রহরীরা তার রাস্তা আটকে দাঁড়ায় এবং তাকে ভেতরে ঢুকতে দেয় না। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, নাপিতের 16 চোঙ্গা বুদ্ধি, আর তার উপর তিনি হচ্ছেন গোপাল ভাঁড়। তো গোপাল বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড়ি বসিয়ে দিলেন। ফলস্বরূপ বিচারের জন্য গোপালকে নিয়ে যাওয়া হয় নবাবের কাছে। পুরো ঘটনা শুনে নবাব যখন তার পরিচয় জানতে চাইলেন, গোপাল কোনো কথা না বলে শর্ত অনুযায়ী নবাবকে মুখ ভেঙচিয়ে দিলেন। নবাব তো গেলেন রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন যে আগামীকাল তোমার বিচার হবে। কারাগারে থাকার সময় গোপাল মীর জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিচ্ছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে আমার রাজামশাই কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবেন। তখন নবাব তাকে সরিয়ে অন্য কারোকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, কেননা তিনি আমার অন্নদাতা। মীর জাফর গোপালের এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে যান। মীর জাফর চক্রান্ত করে নবাব সিরাজউদ্দৌলার সামনে গোপালকে এক ষড়যন্ত্রকারী সাজিয়ে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করেন। এদিকে ফাঁসির খবর শুনেও গোপালের মধ্যে কোনোই পরিবর্তন দেখা গেল না, আর দেখা যাবেই বা কি করে? গোপালকে সাজা দেওয়া কি কোনো যেমন তেমন ব্যাপার?
বড় বড় রথী মহারথীরাও পর্যন্ত হার মানে তার বুদ্ধির কাছে। পরদিন সকালে গোপালকে ফাঁসি দেওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলার কাছে প্রস্তুত করা হলে গোপাল আবারও নবাবকে ভেঙচি কেটে দেয়। এবার নবাব সিরাজউদ্দৌলা ভাবতে বাধ্য হন যে লোকটি হয়তো পাগল। রাজবৈদ্যকে ডেকে পাঠানো হয় এবং গোপালকে ভালো করে পরীক্ষা করতে বলা হয়। রাজবৈদ্য ঘণ্টাখানেক ধরে গোপালের পরীক্ষা নিরীক্ষা করে নবাবকে জানান যে এটা একটা বদ্ধ পাগল। এখন পাগল মানুষকে শাস্তি দেওয়া কোনো ভালো কাজ নয় দেখে নবাব গোপালকে একেবারেই মুক্ত করে দেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। নিজের দেশে ফিরে তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে সমস্ত কিছু খুলে বললেন এবং এটাও বললেন যে তিনি তার শর্ত পূরণ করেছেন, এবার আপনি আপনার কথা রাখুন। যদিও রাজা কৃষ্ণচন্দ্র তার শর্তের কথা ভুলে গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং শেষ পর্যন্ত নবাব সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। অত্যন্ত ব্যথিত মন নিয়ে গোপাল ঠিক করলেন যে তিনি আর রাজসভায় থাকবেন না, সেই রাজ্য থেকেই চলে যাবেন। এমনই একদিন কাউকে কিছু না বলে মনের কষ্টে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। হারিয়ে যায় হাস্যময় গোপাল ভাঁড়। এরপর থেকে আর কখনো গোপাল ভাঁড়কে বাংলায় কোথাও দেখা যায়নি। গোপালের সত্যিকারের ছবি তবে কেউ কখনো দেখেনি। তবে কৃষ্ণনগরের রাজবাড়িতে মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে একজনের একটি অয়েল পেন্টিং ঝুলানো রয়েছে, যেটা অনেকে গোপাল ভাঁড় বলে মনে করে থাকেন। তবে সেটি নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কেননা মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজকবি ভারতচন্দ্র রায় মহারাজ এবং সভাসদদের নিয়ে যে কাব্যগ্রন্থ লিখে গেছেন সেখানে তিনি গোপাল ভাঁড়ের কোনো নামই উল্লেখ করেননি। তবে অনেক বাঘা বাঘা পণ্ডিতেরা সেই সময়কার নথিপত্র নিয়ে গবেষণা করে এটা বলে গেছেন যে এক্স্যাক্টলি গোপাল ভাঁড় নামের কেউ না থাকলেও এমন কেউ একজন ছিল যার সাথে গোপালের গুণাবলীর অনেকখানি মিল পাওয়া যায়। অনেকে আবার এটা বলেন যে লক্ষণ নামে রাজার এক দেহরক্ষী ছিলেন, যার ঘটনাগুলো নাকি গোপালের সাথে মিলে যায়। 1920-এর দশকে নগেন্দ্রনাথ দাস নামে এক ব্যক্তি নবদ্বীপ কাহিনী বলে একটি বই প্রকাশ করেন এবং সেখানে তিনি প্রথমবার তুলে ধরেন গোপাল ভাঁড়ের সঙ্গে কৃষ্ণচন্দ্রের সম্পর্ক এবং নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলেও দাবি করেন। তবে গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে গবেষকরা এখনো পর্যন্ত শুধুমাত্র সন্দেহই প্রকাশ করেছেন। তিনি ছিলেন কি ছিলেন না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেননি। তাই মানুষটার কার্যাবলী দেখে আপনাদের কি মনে হয়? মানুষটা কি সত্যিই ছিলেন নাকি নিছকই এক কল্প কাহিনী? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।